বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি মোহনা হোসেন। দর্শক, আজকে বইমেলার তৃতীয় দিন এবং আজকে তৃতীয় দিনে আমরা আমাদের সাথে দারুণ একজন অতিথিকে পেয়েছি, যিনি সৃজনশীল খাতের নানান জায়গায় তার অবদান রেখে যাচ্ছেন এখন পর্যন্ত। তাকে আমরা একজন গীতিকবি হিসেবে চিনি, একজন প্রযোজক হিসেবে চিনি, সুরকার হিসেবে চিনি, প্রকাশক হিসেবে চিনি, লেখক হিসেবেও চিনি। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয়, সবার পরিচিত জয় শাহরিয়ার। স্বাগতম আপনাকে। কেমন আছেন? অনেকগুলো পরিচয় দিয়েছি, কিন্তু সবশেষ পরিচয়টা নিয়ে আগে কথা বলতে চাই, সেটা হচ্ছে লেখক পরিচিতিটা নিয়ে, যে এই বইমেলায় আপনার নতুন কোন বইটা এসেছে এবং সেখানে কি আছে আমাদের দর্শকদের একটু বলবেন। আচ্ছা, এই বইমেলা আমার যে বইটা এসেছে বইটার নাম হচ্ছে সুর ছাড়া কবিতারা। এটা আমার কবিতার বই। এই বইটার নামের ভেতরেই বইয়ের ভেতরে গল্পটা বলা আছে, কারণ আমি যেহেতু গানের মানুষ, আমার কবিতারা সাধারণত গান হয়ে যায়। আমি আলাদা করে কবিতা লেখা খুব কম হয়, আমার গান কবিতাই আমার কবিতা। সাধারণত আমি লিখলে সেটা শুরু হয়ে গান হয়ে যায়। কিন্তু গত 20-22 বছরে এমন কিছু কবিতা আছে যেগুলো আমার কখনো শুরু করা হয় নাই। তো এই সংকলনে আমার গত 22 বছরে লেখা 53টা কবিতা আছে যেগুলো কখনো শুরু করিনি। এর জন্য বইটার নাম সুর ছাড়া কবিতা। গত 22 বছরে, তার মানে জীবনের তো অনেক বড় রকমের একটা ট্রানজিশন, উত্থান পতন, অনেক কিছুর সাক্ষী। তাহলে এই বইটার ভিতর দিয়ে আমার এই গড়ে ওঠার বিভিন্ন সময়, বিভিন্ন ফেজ আসলে পাওয়া যাবে। 2002 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন সময়ের কবিতা আছে। কোন ফেজটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? প্রত্যেকটা ফেজই তার মতন করে তার জায়গায় আসলে। আপনি উপভোগ করেছেন কোন ফেজটা সবচেয়ে বেশি? আমি আসলে বর্তমানে বাঁচি, তাই আমি অতীত কাতরতায় বিশ্বাসী না। আচ্ছা, তাহলে একটা পছন্দের কবিতার নাম জানতে চাই এই বই থেকে। এখানে একটা কবিতা আছে ঘুম, ঘুমের 1 2 3 4 আছে, এটা ঘুম 1। খুব সোজা কবিতা, 2 লাইনের কবিতা। আজকে তোমার ঘুম হবে, আমার হবে না। আচ্ছা, এটা প্রায় এরকম 15-20 বছর আগে। এটার গল্পটা, পেছনের গল্পটা একটু। পেছনের কোনো গল্প না, এটা এক ধরনের মানে আকুতি বা আকুলতা হয় না, একটা দারুণ প্রেমের সময় বা ওরকম সময় হয় না যে সারা রাত স্বপ্নে বিভোর থাকে, ঘুম আসে না, নির্ঘুম কাটে। তো সেরকম সময় একজন আরেকজনকে প্রশ্ন যে এরকম দারুণ কিছু সুন্দর সময়ের পর আজকে রাতটা আমার তো ঘুম হবে না, তোমার হবে কিনা। তো ইউজুয়ালি যেটা হয়, আমি যদি গানের মানুষ, আমি অনেক বড় করে সাধারণত লিখি না। আমার চেষ্টা থাকে কম কথায় যতটুকু বোঝানো যায়। তা আমার মনে হচ্ছে 2 লাইন কথার ভেতরে যে এই পুরো ব্যাখ্যাটা আছে, অনেক গল্প আছে। এটার জন্য আসলে একটা 32 লাইনের কবিতা দরকার। আচ্ছা, এই যে এই বইটা প্রকাশিত হয়েছে তো আজব প্রকাশনী থেকে, এটা আপনি নিজেরই প্রকাশনা? আচ্ছা, এখন ফেব্রুয়ারি মাসটা যে কোনো প্রকাশনা সংস্থার জন্য অনেক গুরুত্বপূর্ণ, লেখকদের জন্য গুরুত্বপূর্ণ। আমি একটু জানতে চাই, গানের জগৎ থেকে কিভাবে আপনি প্রকাশনা জগতে পা রাখলেন, সেটা কেমন চলছে? আমি আসলে আমার প্রকাশনার সাথে সম্পৃক্ততা একদম ছোটবেলা থেকে, কারণ আমার বাবা সাংবাদিক ছিলেন। আমি ছোটবেলায় বড় হয়েছি প্রেসে ঘুরে। আমার বাবার একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। আমার মনে আছে বাবা স্কুল থেকে আমাকে ফেরার পথে আমরা প্রেসে গিয়ে বাইকালার কাভার হতো তখন, এখন হয়তো অনেকে বুঝবে না। বাইকালার কাভারে কালো বাদে যে কোনো আরেকটা রং সাথে থাকতো। আমার মনে আছে আমি বাবার সাথে ওই প্রেসে কালার চার্ট দেওয়া থাকে, চুজ করতাম যে এবারে কাভারটার ডিজাইনের সাথে কোন রং যায়। সো ওই প্রেস, ছাপাখানা, বাইন্ডিং, এগুলোর সাথে আমার সখ্য একদম ছোটবেলা থেকে। আর আমিও আমার স্কুল কলেজ জীবনের সব পত্রিকা বলেন বা হয় না, দেয়াল পত্রিকা থেকে শুরু করে স্কুল কলেজের স্মরণিকা, সাময়িকী, এগুলো সবসময় আমি জড়িত ছিলাম। ফলে ওই প্রিন্টিং পাবলিকেশনের সাথে আমার একটা ইন্টারাকশন ছিল। তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে একটা প্রকাশনা হবে আমার নিজের, যেখানে বই কিনতে আসি আমিও একদিন আমার বই নিয়ে বসবো, আমার পছন্দের বই নিয়ে বসবো। যেটা হয়, গান নিয়ে ব্যস্ত থাকার কারণে মাঝখানের সময়টাতে আমি কিন্তু আজবের শুরু করেছিলাম অনেক আগে, 2007 সালে। 2007 থেকে 13 বিচ্ছিন্নভাবে প্রায় 18টা বই করেছি বিভিন্ন সময়। কিন্তু সেটাকে ঠিক কি বলবো, আনুষ্ঠানিক প্রকাশনা বলা যাবে না, খুব সিরিয়াসলি কাজ করি নাই। 2020-এ করোনার সময়টা যখন বাসায় বসেছিলাম, আমার বেশ অনেক দিনের স্বপ্ন যেহেতু ছিল, তখন সিদ্ধান্ত নিয়ে, আমি জানি আগামী 3-4 মাস আমার গানের কাজ নেই, স্টুডিওতে কাজ নেই, এই সময়টাকে কাজে লাগানো। এবং যেহেতু একটা কিছু শুরু করতে হলে একটা কি বলবো প্রস্তুতির বিষয় আছে, সেই সময়টা আমি করে উঠতে পারছিলাম না আমার গানের ব্যস্ততার কারণে। তো ওই করোনার সময়ে এইটা ব্যাটা বলে মিলে যায়। 2020-এর শেষ দিকে আমি সিদ্ধান্ত নিই আমি প্রকাশনা আনুষ্ঠানিকভাবে শুরু করব। সেই থেকে আজব প্রকাশের শুরু 13ই নভেম্বর 2020। আমার বাচ্চার জন্মদিন ছিল 28 নভেম্বর। ওর জন্য একটা ছড়ার বই দিয়ে আমি শুরু করি। তারপর 2021 থেকে তো বইমেলায় আছে। আজব প্রকাশ কি নতুনদের নিয়ে কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করে, নাকি সবাইকে নিয়ে কাজ? সবাইকে নিয়ে কাজ করে। নতুনদের, আসলে নতুনদের কাজ করা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ নতুনরা তো এই সময়ের ছবি আঁকে। আবার শুধু নতুনদের মধ্যে থাকলে যেটা হয়, ওই লিগেসিটা থাকে না। তো আজবে যেমন আমি খুব সিম্পলি বলি, আমার এখানে শহীদ মাহমুদ জঙ্গির বই যেমন আছেন,
আছে, উনি গান নিয়ে লিখছেন, উনি লিরিক নিয়ে লিখছে। আবার আমার বইও আছে, সাকি আমার মতো আমার বন্ধু যারা, আমাদের সমসাময়িক যারা আছে। আবার একদম এবার একটা বই এসছে, আশিক নাম ছেলেটার, ওর বইয়ের নাম হচ্ছে হৃদয় নরকের অসুখ। ও কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ায়, ওর প্রথম বই। তো এখানে আসলে একটা 17-18 বছর বয়সের বাচ্চার নতুন প্রথম বই যেমন আছে, ঠিক তেমনি শহীদ মাহমুদ জঙ্গির মতো একজন পথিতযশা গীতি কবি, তার বই আছে। তো এই মেলবন্ধনটাই আসলে এই কাজের বা আজব প্রকাশের আমি বলবো সৌন্দর্য। আপনার তো অনেকগুলো পরিচয়, কোন পরিচয়টা আপনি সবচেয়ে বেশি ওন করেন? আমি আসলে কোনো পরিচয়কে আলাদাভাবে দেখি না। আমি 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 কিন্তু শিল্পের- আমার ধারণা মানুষ বোধহয় আপনার সঙ্গীত দিয়ে আপনাকে বেশি চেনে। এক্স্যাক্টলি আমি মূলত গানের মানুষ। আমি মূলত গানের মানুষ। আর গানের বাইরে যেগুলি আমার গান লেখা শুরু করা, গান গাওয়া, তিনটাকে আমি আলাদা করে দেখি না, কারণ আমি আসলে একসাথে গান বানাই। আমি যখন গান বাঁধি, আমি গান লিখে শুরু করে গান গাই। আর এর বাইরে লেখালেখি, তো যেহেতু আমি গান লিখি, লেখালেখির অন্যান্য জায়গায় কাজ করার তা আমার কাছে মনে হয় না খুব দুরূহ বা দূরের কিছু। যেমন আমি গত কয়েক বছর ধরে বায়োগ্রাফি নিয়ে কাজ করছি। আমি কুমার বিশ্বজিতের বায়োগ্রাফি আমি লিখেছি, বাচ্চু ভাইয়ের বায়োগ্রাফি নিয়ে কাজ করেছি, গত বছর সঞ্জীবদার বায়োগ্রাফি করেছি। আমি এখন নচিদার কাজ করছি, এবার শেষ হয় নাই বলে আনতে পারিনি, আনবো। আশা করছি শহীদ মাহমুদ জঙ্গির বায়োগ্রাফিও আসবে। তো এগুলি যেমন গানের রিলেটেড মানুষের কাজ। আর এই যে আমার আজব প্রকাশ বা আজব কারখানা, আজব রেকর্ডস, মানে আমার যেই কি বলবো, এই অন্টারপ্রেনারশিপের যে জায়গাটা, এই জায়গাটা আসলে মূলত আমি শিল্পী হিসেবে বেঁচে থাকার জন্যই কাজ। আমি কিন্তু এগুলি করে খাই, আমি শখে শিল্প করি না। আমি আমার আর্টওয়ার্ক বেচতে গিয়ে ওটা আমাকে উদ্যোক্তা বানিয়েছে। মানে বিং অ্যান আর্টিস্ট, যখন আমি আমার আর্টওয়ার্ক বিক্রি করতে গেছি, দ্যাট মেক্স মি অ্যান এন্টারপ্রেনার। সেই জায়গা থেকেই আজব রেকর্ডস, আজব কারখানা এবং আজব প্রকাশ। আপনি তো লেখক হিসেবে, যেহেতু আমি বলছি যে আমি ব্যক্তিগতভাবে আপনাকে একজন সঙ্গীতের মানুষ হিসেবে চিনি, লেখক হিসেবে মানুষের কাছ থেকে আপনার ফিডব্যাকটা কেমন? পাঠক কিভাবে ফিডব্যাক দিয়েছে? এখন পর্যন্ত খুব ভালো। যেমন আমি বলি, আমি গান নির্ভর যে কাজগুলি করেছি, সেগুলির রেসপন্স গত 3 বছর খুব ভালো, এবং এটা আমার মনে হয় বাংলাদেশের প্রকাশনা জগতে আজব প্রকাশের একটা বড় পাওয়া এবং অবদান, যে বাংলাদেশে আর্টিস্টদের বায়োগ্রাফি বা ডকুমেন্টেশন ওভাবে হয় নাই। আজব প্রকাশ গত 4 বছরে বেশ কিছু কাজ করেছে। আজম খান, নিলয় দাস, কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু, সঞ্জীব চৌধুরী, এদের সবার বায়ো করেছে। বাংলা রক মেটাল নামে একটা বই করেছে 180টা ব্যান্ডের প্রোফাইল সহ। এবছর আমরা জাফরুল্লাহ চৌধুরীর বায়ো করেছি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তো এই ধরনের কাজগুলি একটা কি বলবো, প্রোফাইল তৈরি করে, পোর্টফোলিও তৈরি করে, নতুন ট্রেন্ড সেট করেছে বাংলাদেশে, যে গল্প, কবিতা, উপন্যাসের বাইরেও যে ডকুমেন্টেশনের দরকার আছে। আর শিল্পীদের যে তাদের জীবনী এবং তাদের গল্পগুলো, তাদের ঘটনাগুলো একটা জায়গায় ডকুমেন্টেড হওয়া দরকার, সেই জায়গায় আজব প্রকাশ পথিকৃতের কাজ করছে। সেটা আমার জন্য খুবই ভালো লাগার একটা বিষয়। আর লেখক হিসেবে যদি বলেন, আমার কবিতার বই বেরিয়েছে 2006 সালে। ইনফ্যাক্ট আমার গান প্রকাশ পাবার আগে আমার কবিতার বই প্রকাশ পেয়েছে। 2006 ফেব্রুয়ারিতে আমার প্রথম কবিতার বই বের হয়, তোমাকে আমার হতেই হবে। আর আমার প্রথম গান প্রকাশ পায় 2006 সালের মে মাসের 3 তারিখে। অল্প সময়ের ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওভাবে যদি বলি, আমার কিন্তু লেখালেখি, যেমন আমি 4 বছর বয়স থেকে লিখতে জানার আগ থেকে লিখি। আমি ছড়া বানাতাম, আমার বাবা মা বা আমার বড় বোন লিখে রাখতেন। সো বিষয়টা এরকম, আমি লিখতে জানার আগ থেকে লিখি। সৃজনশীলতার চর্চাটা ছোটবেলা থেকে এক্স্যাক্টলি। আমার যদি বাবা সাংবাদিক, লেখক ছিলেন, বাসায় পরিবেশটা ছিল, তো সেই জায়গা থেকে আমি আসলে এই জন্য এই পুরো বিষয়গুলিকে আলাদা আলাদা করে দেখি না। লেখক, সুরকার কিংবা গায়ক, একটা সুতায় মাল, এগুলো সব গাঁথা শিল্পের মালার এক একটা জায়গা কিন্তু আসলে একটা সাথে আরেকটা খুবই লিঙ্কড আপ। এবং আমার অনেক কভার ডিজাইন আমার নিজের করা। আমার একসময় টি-শার্ট হাউস ছিল স্বপ্নবাদ, সেখানেও আমি ডিজাইন করতাম। সো এগুলো সবকিছু একটা সাথে একটা লিঙ্ক। একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বইমেলা থেকে আপনার প্রত্যাশাটা কি? আমার বইমেলা থেকে প্রত্যাশা, মানুষ বইয়ের কাছে আসুক, মানুষ বইয়ের কাছে ফিরুক। আমাদের জেনারেশনে আমরা যতটা বই পড়তাম, এখন হয়তো সেটা হয় না, কারণ মানুষের দোষ দিয়ে লাভ নেই। এখন সময়টা অনেক অস্থির, আমাদের চারপাশ অস্থির। সেই অস্থিরতার প্রভাব আমাদের গানে আছে, কবিতায় আছে, জীবনে আছে, সেটা অস্বীকার করা যাবে না। তবে আমি চাই মানুষ বইয়ের কাছে ফিরুক, বই কিনুক, বই পড়ুক, অন্তত বইটা ধরে দেখুক, বই ছুঁয়ে দেখুক। যদি নাও কিনে, নাও পড়ে, এক্স্যাক্টলি, কোনো সমস্যা নেই। শোপিস হিসেবে যদি সাজিয়ে রাখে, বইয়ের গন্ধ বা বইয়ের আশপাশে থাকাটাও একটা মানুষের মননশীলতা গড়ে তুলতে কাজে দেয়। তাই আমার মনে হয় যে বইয়ের কাছে আসুক, শিল্পের কাছে, সেটা বই, গান, কবিতা, ছবি, এগুলির কাছে যত মানুষ আসবে, ততই মানুষ ওই জিঘাংসা কিংবা যে নেগেটিভিটি আমাদের চারদিকে, এগুলি থেকে দূরে থাকতে হলে শিল্পের কাছে, সৃজনশীলতার কাছে মানুষ কাজ করবে। বুঝতে পেরেছি। শেষ করব, কিন্তু অবশ্যই শেষ করব আপনার একটা গান দিয়ে, এবং সেই গানটা যেটা আসলে আমি, দেখা যায় আমার পুরনো মান অভিমান মনে পড়ে গেলে কিন্তু আমি ওই গানটাই শুনতে বসি। সেটা হচ্ছে সত্যি বলছি, তোমাকে আর
ভালোবাসি না। এই গানটা দিয়ে শেষ করতে চাই, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার পর আপনার গান শুনতে শুনতে আমরা শেষ করে দিব। দর্শক, আশা করি আমাদের আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে। প্রতিদিনই আমরা এইভাবেই নতুন নতুন লেখক, প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক তাদের সাথে আড্ডা দেব এবং তাদের নতুন বইগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি চোখ রাখবেন টিবিএস এর পর্দায়। ধন্যবাদ সবাইকে। গায়কদের আসলে সমস্যা, শোক সভায় গেলেও মানুষ গান শুনতে চায়, আর এটা তো বইমেলা। এটা আমার প্রথম অ্যালবামের গান, সত্যি বলছি 2009 সালে বেরিয়েছিল। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছি রাতও জাগি না। সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছে মিছি কাব্য লিখি না।